দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। ভাড়াইটা প্রার্থী আর আইনের না। প্রার্থী নয়, আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন। হাত জোর করে অনুরোধ করব, আপনারা ধানের শীষের সাথেই থাকবেন, ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন। রাস্তার টোকাইরা যুবদল ছাত্রদল করে, ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারছস, তোদের লজ্জা শরম নাই? বেগম জিয়া বলছিল বস্তির পোলাপাইন দিয়া ছাত্রদল করায়, এটা এখন ট্রু। রাস্তার টোকাইরা এখন ছাত্রদল করে, ছিনতাইকারীরা ছাত্রদল করে, এটা শহীদ জিয়ার দল না। রুমিন ফারহানা যখন বিএনপিতে ছিল তখন কেউ ছিল না, এখন সবাই আছে, রুমিন ফারহানা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির শীর্ষ নেত্রী, যাকে বলা হতো ব্যারিস্টার রুমিন ফারহানাকে। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন, তাকে বহিষ্কার করা হয়েছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বহিষ্কার হবার পরে তিনি ক্ষোভ প্রকাশ করে এবারে প্রথম তারেক রহমানের উদ্দেশ্যে একই বক্তব্য রাখল। তারেক রহমানকে উদ্দেশ্য করে বিএনপির উদ্দেশ্যে একই কথা বলল। রীতিমতো বিএনপির মুখোশ উন্মোচন করে দিল বলা যেতে পারে ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ব্যারিস্টার রুমিন ফারহানার সে বক্তব্যগুলো ভাইরাল হচ্ছে। চলুন আমরা দেখে আসি, কথা না বাড়িয়ে শুনি ব্যারিস্টার রুমিন ফারহানা কেন সব কিছু ফাঁস করে দিচ্ছে বিএনপির। তিনি হুঙ্কার দিয়ে কি বললেন। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। হ্যাঁ, যেই লোক ওবায়দুল মুক্তাদিরের সঙ্গে থাইকা গত 15 বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে, আর আমরা মাইর খাইছি, মামলা খাইছি, মানুষের পাশে থাইকা সংসদে গিয়া কথা বলছি, আর ওবায়দুল মুক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে। ভাড়াইটা প্রার্থী আর আইনের না। প্রার্থী নয়, আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন। আমি 17 বছর যাবত শত নির্যাতন সহ্য করেও দল থেকে পালিয়ে যায় নাই, আর আমার মাটির সন্তান, আমার মাটির গুরুজনদেরকে ছেড়ে আমি জীবনে যেতে পারি না, যাবো না ইনশাআল্লাহ। আপনাদের কাছেও আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ধানের শীষের সাথেই থাকবেন, ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন। ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে না। আপনারা 2-1 দিন আগে একটা ফেসবুকের স্ট্যাটাসে দেখতে পারেন, চেয়ারম্যান সাহেব 2021 সালে প্রথম যখন মনিটরে কথা বলা শুরু করে, মিটিং করা শুরু করে পাবলিকলি, উনি বলেছিলেন যে মাগুরায় বাড়ি, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের একজন নেতার বাবা মাকে তুলে নিয়ে গিয়েছেন, ভাই ব্রাদারকে তুলে নিয়ে গেছেন। দেখছেন না? দাদা আমাকে ডাকুক আর না ডাকুক, চলেন আমরা সকলে মিলে একসাথে নিতাই রায় চৌধুরীর পক্ষে কাজ করি এবং ধানের শীষের পক্ষে কাজ করি। এটা বলেছিলাম কবে? 19 নভেম্বর। ধানের শীষ কি আপনারা যারা এই যে মুরব্বী লোকজন আছেন, যারা বিএনপি করেন, তারা কি নিতাই রায় চৌধুরীকে দেখে এসে বিএনপি করতে আসছেন? কাজী কামালকে দেখে আসছেন? নয়নকে দেখে আসছেন? আপনারা আসছেন বেগম খালেদা জিয়াকে দেখে, তারেক রহমানকে দেখে, আপনারা আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে নিয়ে বিএনপি করতে। ধানের শীষ যদি না যেতে, আপনারা আবার এই 17 বছর যাবৎ গম ক্ষেত, পাট ক্ষেত, ধান ক্ষেতের ভিত্তিতে ঘুমাইতে হবে। করে
আপনাদের কাছেও আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ধানের শীষের সাথেই থাকবেন, ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন। ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে না। আমি রবিউল ইসলাম নয়ন আপনাদেরকে কথা দিচ্ছি, আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। আমার এই নিজের শরীর বলতে শরীর নেই, এই শরীর আপনাদের। আমার কোনো সম্পদ বলতে সম্পদ নেই, এই যা আমার আছে সবই আপনাদের। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব। আপনাদেরকে বিপদে ফেলে রেখে রবিউল ইসলাম নয়ন কখনো পালিয়ে যাবে না, কখনোই যাবে না। কারণ আমি 17 বছর যাবত শত নির্যাতন সহ্য করেও দল থেকে পালিয়ে যায় নাই। আর আমার মাটির সন্তান, আমার মাটির গুরুজনদেরকে ছেড়ে আমি জীবনে যেতে পারি না, যাব না ইনশাল্লাহ। বিএনপি কে জিতানোর জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কেই জিতাবে ইনশাল্লাহ। প্রার্থী নয়, আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন। রাস্তার টোকাইরা যুবদল ছাত্রদল করে, ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারছস, তোদের লজ্জা শরম নাই। বেগম জিয়া বলছিল বস্তির পোলাপাইন দিয়া ছাত্রদল করায়, এটা এখন ট্রু। রাস্তার টোকাইরা এখন ছাত্রদল করে, ড্রাগ এডিক্টাররা ছাত্রদল করে, চিন্তাকারীরা ছাত্রদল করে। নো ওয়ে, এটা শহীদ জিয়ার দল না। আপনারা যারা গত 17 বছর ধরে কর্মীরা আন্দোলন করছে, নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা, আমরা সবাই এটা জানি, আপনারাও জানেন। তারা 5 তারিখের পরে স্টেজের সামনে চলে আসছে। এদেরকে কিন্তু কর্মীরা খুঁজে পায় নাই। 17 বছর আন্দোলনের সময় আমাদেরকে ফোন দিত কর্মীরা, আপা কি করব, নেতাদের তো ফোন বন্ধ। সেই নেতারা আজকে স্টেজে গিয়ে ইনোভেশন দেখায় বিএনপির। আরে বাপ রে বাপ, মানে সংস্কার করে ফেলাইতেছে, মিডিয়াতে এটা করবে, তারপরে সুশীলরা ওইটা করবে, বই ছাপাবে, বিএনপির টেকনোলজিক্যাল ভাবে আগায় নিবে, ডিজিটাল বানাইবো, কত প্যারা তোরা শিখছস। কোনো কিছু কিন্তু সবকিছু মুখ থুবড়ায় পড়ে যেতেছে, কারণ এটা তো সৎ না। গত 3 দিন থেকে আমার প্রোফাইলে, আমার পেজে প্রচুর গালাগালি করতেছে, খুব গালাইতেছস তোরা। আমার এগুলা দেখার আসলে সময় নেই। তারপরে মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন জন ফোন করে বলতেছে যে আপা আপনাকে প্রচুর গালাগালি করতেছে। আমি করুক না ভাই, এখন কথা হচ্ছে আমি আজকে কিছু আইডি রিয়ালাইজ করলাম, এগুলা যুবদল করে, ছাত্রদল করে। রাস্তার টোকাইরা যুবদল ছাত্রদল করে, ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারছস, তোদের লজ্জা শরম নাই। বেগম জিয়া বলছিল বস্তির পোলাপাইন দিয়া ছাত্রদল করায়, এটা এখন ট্রু। রাস্তার টোকাইরা এখন ছাত্রদল করে, ড্রাগ এডিক্টাররা ছাত্রদল করে, চিন্তাকারীরা ছাত্রদল করে। নো ওয়ে, এটা এভাবে চলতে দেওয়া যায় না। তো ছাত্র বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে কথা বলছি, ছাত্র সংসদে হারার পরে তাকে আপনারা নমিনেশন দিবেন, এমপি বানাইবেন। দলের বাস দিতেছে, আপনাদের ওগুলো সমস্যা হয় না। আমি কথা কইলে আপনাদের সমস্যা। যুবদল এক টোকাইরে নেতা বানাইতে গিয়া ওর স্লোগানের দাপটে, ওর স্লোগানের ঠেলায় পুরা জাতি যুবদলকে ঘৃণা করা শুরু করলো। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে পর্যন্ত তাদের এই চাঁদাবাজদের বিরুদ্ধে তারা কথা বলছেন, দায়িত্বশীল নেতারা। আপনি রাস্তার টোকায় যদি দলের মধ্যে কন্ট্রিবিউশন থাকে, তাকে ওই টোকাই হিসেবে সম্বোধন করেন, ওই লেভেলে তারা রাখেন। তারে আপনারা সংসদে পর্যন্ত নিবেন কেন? একটা অশিক্ষিত 3 পাস ছেলে কি সংসদে যাওয়ার যোগ্য 2025 সালে আইসা? তারা এই স্বপ্নটা আপনারা দেখাইছেন কেন? এটা আপনাদের দোষ, ওর দোষ না। একইভাবে কতগুলা মহিলা, একজন দায়িত্বশীল নেত্রী, মানে সেন্ট্রাল কমিটির নেত্রী, চোখের মধ্যে দুনিয়ার কি এর, মানে আপনার এটা আমি তার ব্যক্তিগত চয়েস, বাট ইউ আর এ লিডার। জরি মরি লাগায় সকালবেলা দুপুরবেলা কি কথাবার্তা বলে, যেগুলো শুনলে মানে পাবলিক হাসতে হাসতে মরে যায়। এটা তো বিএনপি না, এটা শহীদ জিয়ার দল না। আপনারা যারা গত 17 বছর ধরে কর্মীরা আন্দোলন করছে, নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা, আমরা সবাই এটা জানি, আপনারাও জানেন। তারা 5 তারিখের পরে স্টেজের সামনে চলে আসছে। এদেরকে কিন্তু কর্মীরা খুঁজে পায় নাই। 17 বছর আন্দোলনের সময় আমাদেরকে ফোন দিত কর্মীরা, আপা কি করব, নেতাদের তো ফোন বন্ধ। সেই নেতারা আজকে স্টেজে গিয়ে ইনোভেশন দেখায় বিএনপির। আরে বাপ রে বাপ, মানে সংস্কার করে ফেলাইতেছে, মিডিয়াতে এটা করবে, তারপরে সুশীলরা ওইটা করবে, বই ছাপাবে, বিএনপির টেকনোলজিক্যাল ভাবে আগায় নিবে, ডিজিটাল বানাইবো, কত প্যারা তোরা শিখছস। কোনো কিছু কিন্তু সবকিছু মুখ থুবড়ায় পড়ে যেতেছে, কারণ এটা তো সৎ না। অসৎ নেতৃত্ব দিয়ে আপনি কখনো শহীদ জিয়ার দলকে আগায় নিতে পারবেন না। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের একার না তো। এই দলটা 5 তারিখের পরে মানুষের ভরসা স্থল ছিল। এই যে হাসিনার ফেসিজম যাওয়ার পর মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, 17 বছর এরা নির্যাতিত ছিল। গুটি কয়েক মানুষের জন্য এই দলটাকে আপনারা অজনপ্রিয় করছেন। আর এই মানুষগুলোর বিরুদ্ধে যখন কথা বলি, আমাকে বলে জামাতি। বাচ্চারা আমার 14 গোষ্ঠী জামাত করছে নাকি? আমারে বলে জামাতি, আমি নাকি এজেন্ট, আমি টাকা খাইছি। খোদার গজব পড়বে তোদের উপরে, ঠিক আছে? এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে, দেশের অবস্থা খুবই জঘন্য। চারিদিকে আইন শৃঙ্খলা ঠিক নাই, সরকারের ভিতরে ষড়যন্ত্র চলতেছে, রাজনৈতিক দলের ভিতরে কামড়া কামড়ি। তার মধ্যে আইসা
আমরা যারা 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়েস রেজ করছি, মামলা খাইছি সাইবার সিকিউরিটিতে, আজকে তোরাই আমারে গাইলাস। আওয়ামী লীগের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা বিএনপি কে গাইলাইতেছে, জনাব তারেক রহমানকে নিয়ে নোংরা নোংরা কথা বলতেছে, ওদের আইডিতে দেখ, ওদের আইডি গিয়ে তোরা পারলে রিপোর্ট কর, ওদের আইডি ব্যাশিং কর, আমাকে করস কেন? আমি 5 তারিখের পরে এমন কোন ভিডিও কি বানাইছি, কন্টেন্ট বানাইছি যেটা আমার দলের বিরুদ্ধে গেছে? তোদের বিরুদ্ধে গেলে আমার এটা সমস্যা না, কিন্তু বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে এলিট পর্যন্ত সবাই ভালোবাসে। ওই রিক্সাওয়ালারা আমার আইডি দেখে, আমি কি বলি শোনে, জনগণের সাথে আমরা আছি, তোরা নাই। তোরা মনে করছস, তোরা তারেক রহমান সাহেব মনে করে না যে উনি বাংলাদেশে আগামীতে সরকার গঠন করবে? তোরা মনে করছো তোরা মিনিস্টার হয়ে গেছো, নির্বাচনের আগে মিনিস্টার হয়ে তোরা মানুষের গলা কাটা শুরু করছস, তো তোদেরকে কে ভোট দিবে? আজকে তোদের বিরুদ্ধে আমি না, অনেকেই সোচ্চার, অনেকে দেশে থাকে কথা বলে না, আমার স্কোপ আছে, আমি কথা বলি, ঠিক আছে? আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দলের যারা দায়িত্বশীল নেতা, একজনও কি সৎ নাই আপনারা? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে সমস্ত রাস্তার টোকায় নামায় দিয়েছেন আমার বিরুদ্ধে, আমাকে গাইলানোর জন্য, এরা আজকে আমাকে গাইলাইছে, যখন আপনাদের কাছ থেকে সুবিধা পাবে না, কালকে আপনাদেরকে গাইলাইব। এদের কোনো চরিত্র নাই, এদের কোনো আদর্শ নাই, এরা কোনো আদর্শ লালন করে না। যদি আদর্শ লালন করতো তাহলে দলের এই অবস্থা হয় কেমনে? অজনপ্রিয় করতেছে কিভাবে দলকে এরা? রুমিন ফারহানা যখন বিএনপিতে ছিল তখন কেউ ছিল না, এখন সবাই আছে, রুমিন ফারহানা নেই। রুমিন ফারহানাকে তো বিএনপি এমপি করেছিল, এবং রুমিন ফারহানা আওয়ামী লীগের সাথে সে বেশ ভালো মিলেমিশেও ছিল আমি জানি, এবং বেশ সুযোগ সুবিধা উনি ভোগ করেছেন, পাওয়ার চেষ্টা করেছেন, ফ্ল্যাট পাওয়ার চেষ্টা করেছেন, সেগুলো তো জনগণের হাতে হাতেই ছিল, এটার লুকানোর কোনো কিছু নেই। এবং আওয়ামী লীগের বড় নেতাদের সাথে ওনার বেশ হাত ছিল। হ্যাঁ, বিএনপির পক্ষে উনি টকশোতে খুব গলাবাজি করেছেন, সংসদে গলাবাজি করেছেন, সেগুলো ঠিক আছে, কিন্তু একেবারে যে কেউ ছিল না তখন মাঠে, তা কিন্তু না। টকশোতেও ছিল, মাঠেও ছিল, কিন্তু রুমিন ফারহানা একাই গিয়েছিলেন তা না। রুমিন ফারহানার যে আজকে জনপ্রিয়তা, সেটা বিএনপির জন্যই হয়েছে। তারপরে এখন বিএনপির জন্য উনি চাঁদাবাজির কথা বলছেন, চাঁদাবাজি উনি আগেই সতর্ক করেছেন, এটা ঠিক, বিএনপি চাঁদাবাজিকে কন্ট্রোল করা উচিত। তবে শুধু বিএনপি না, যাদের এই দলে চাঁদাবাজি আছে, ভিন্ন নামে থাকুক, তাদেরই এটা কন্ট্রোল করা উচিত। আর উনি দলের যে সিদ্ধান্ত, ওনার দলে মানে শুধু একা তো ওনার জন্য হয়নি, আরো ত্যাগী মহিলারা ছিলেন, তাদের ক্ষেত্রেও একই বিষয় হয়েছে। তো সবাই যদি মেনে নিতে পারেন, তাহলে উনি কেন মেনে নিতে পারলেন না? তো হয়তো বা দল ওনার জন্য ভালো কোনো কিছু করতে পারতো বা করতো, হয়তো সেরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে পারেননি উনি। উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, দল ওনাকে বহিষ্কার করেছে, এবং উনি দুঃখ করে বলেছেন যে বেগম খালেদা জিয়া যেদিন মারা যায় সেদিনে কেন করতে হবে, তারপরে তো করা যেত। এটা একটা দলের খারাপ দিক হয়েছে যে সেদিন কেন নেতাদেরকে বহিষ্কার করতে হবে, রুমিন ফারহানা সহ 11 জনকে। কিন্তু কথা হচ্ছে যে আপনিও বা কেন স্বতন্ত্র দাঁড়াবেন দলের নির্দেশ অমান্য করে? দল অন্যায় করেছে, এটা আমরা বলতে দ্বিধা নেই। এটা নিয়ে আমি নিজেও অনেক কথা বলেছি বা টকশোতেও আলোচনা হয়েছে, যে পাশাপাশি তো নীলুফার মনি ছিলেন, শাম্মী আক্তার ছিলেন, তারপরে হেলেন জেরিন খান, যিনি সবসময় ওনারা মাঠে ছিলেন। তো ওনারা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আপনি তো সেভাবে ওনাদের নির্যাতনের কাছে আসলে আপনার কিছু না, আপনি কোনো নির্যাতনের শিকারই হননি, কারণ আপনি আওয়ামী লীগের সময় ভালোই ছিলেন, আপনার কোনো ক্ষতি হয়নি। হেলেন জেরিন খান যেরকম মামলার ভয়ে লুকিয়ে বেড়াতে হয়েছে, বিভিন্ন অত্যাচার সহ্য করেছে, মাঠে ছিল, তো সেইভাবে তো আপনার ক্ষেত্রে সেরকম হয়নি। ওনার প্রচুর মামলা ছিল হেলেন জেরিন খানের, ওনাকে 2টো বাচ্চা রেখে পালিয়েও বেড়াতে হয়েছে, তো সেরকম, এবং গুমের ভয় ছিল ওনার, তো সেগুলো তো আপনাকে সহ্য করতে হয়নি, তো সেগুলো তো ওনাকেও তো দল দেয়নি। এবং শাম্মী আক্তার যথেষ্ট অবদান আছে, আরো অনেক মহিলা যাদের অনেক কষ্ট শ্রম আছে বিএনপি ক্ষেত্রে, বিশেষ করে মাঠ পর্যায়ে। টকশোতে কথা বলার থেকে আমার মনে হয় মাঠের রাজনীতি অনেক কঠিন, তো সেই রাজনীতি তারা অ্যাক্টিভ ছিল। সো এখন যে আপনি নাই, সবাই আছে, বা আগে সবাই ছিল না, এখন সবাই, আগে কেউ ছিল না, এখন আপনি ছিলেন শুধু, এই কথাটা আসলে ঠিক না, এভাবে বলাটা ঠিক আছে, আপনার এই কথাটা ভুল। আগেও সবাই ছিল, এখনো সবাই আছে। বিএনপি অনেক বড় একটা দল, 1-2 জন সেদিক হলে কোনো সমস্যা বিএনপির হয় না, আর আপনার মতো সুবিধা হবে। খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ হিমাগারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে, এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে, তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা।
তারা শোক জানিয়েছে। কিন্তু এটা এক ধরনের সার্কাস, এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সে আওয়ামী লীগ এখন শোক জানায়। হোয়াট এভার। এখন খালেদা জিয়ার প্রতি বিএনপির, বর্তমান বিএনপি, সাবেক খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি, তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রুমিন ফারহানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের, হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে? এটা অমানবিক, এবং এটা খালেদা জিয়ার প্রতিও এক ধরনের অবমাননা। শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি খালেদা জিয়ার দাফন কাফন সেসব তারপরে করেন। এবং দুঃখজনক বিষয়, এটা বিএনপির একটা ব্যর্থতা যে খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দেশের রাজনীতিতে এটা নিয়ে বা জনগণের মধ্যে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নাই। দেখেন, শরীফ ওসমান হাদির পর অ্যাজ পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনগণের মধ্যে, চায়ের দোকানে, রিক্সা, ভ্যানে দেখেন কোথাও কোনো আলোচনা। এর মানে খালেদা জিয়া মানুষের মন থেকে মারা গেছে। ওই অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি হয়েছিলেন তখন মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। আর তারেক রহমান যদি তখন আসতেন, তখন বিএনপির এই অবস্থা হতো না। খালেদা জিয়াকে নিয়ে আরো বেশি আলোচনা হোক জনপরিসরে, খালেদা জিয়াকে নিয়ে চর্চা হোক, খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াক, যেরকম ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু না, সেরকম হয়নি। মানে কিছুই না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অনেকে সাধারণত কোনো একটা বড় ঘটনা ঢুকলে, আপনি যদি ফেসবুকে ঢুকেন, বড় ঘটনা ঘটলে সাথে সাথে আপনি দেখবেন যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন, কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার ভেসে আসবে। কিন্তু খালেদা জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ, মহিয়সী নারী, বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব, তিনি মৃত্যুবরণ করেছেন। ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে যে খালেদা জিয়া মারা গেছে, এবং অনেক সময় পর। টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল, কারণ বাংলাদেশে এই সময় মানুষ 10টা 11টার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না, ঘুম থেকে আগে উঠলেও। এটা বিএনপির ভুলে এই অবস্থা হয়েছে। আবার বিএনপির লোকজন বাড়াবাড়িমূলক ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে। এটা আরেকটা অন্যায়। হতে পারতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আর খালেদা জিয়ার জন্য স্টুডেন্টরা শোক জানাচ্ছে, বরং নির্বাচনে নিয়ে কোনো অনিয়ম উত্তেজনা এটাও হতো না যদি এই শোকের মধ্যেই নির্বাচনটা হয়ে যেত, এবং কেউ ভোট চুরি বা এগুলো কল্পনা করতে পারতো না। কালো ব্যাস পরে মানুষ, শোকটা আরো বেশি দৃশ্যমান হতো। কিন্তু কি হয়েছে, ছাত্রছাত্রী মিছিল করেছে, সেখানে আবার নারী তাকবীর স্লোগান নিয়ে আরেক ঘটনা। এটা খালেদা জিয়াকে এক ধরনের অবমাননার মতো। তো দর্শক, আরো আমরা যেগুলো দেখছি সেগুলো খালেদা জিয়ার জন্য যথাযথ সম্মানজনক নয়। সাপোজ রুমিন ফারহানা সহ 8 নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা জিয়ার লাশ ফ্রিজে রেখে। এখন এই রুমিন ফারহানারা এতদিন বিএনপি রাজনীতি করেছে, খালেদা জিয়ার রাজনীতি করেছে, বিতর্ক পক্ষ আরো যারা আছে সবাই বিএনপির পরীক্ষিত। এখন তারা, এই লোকগুলো যদি খালেদা জিয়ার জানাজায় যায় বা তার লাশ দেখতে যায়, তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে? বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দিবে না, দেখতে দিবে না, আর অপ্রীতিকর বা জানাজায় গেলে বলবে তুমি কেউ পিছনে যে দাঁড়াও। মানে আলাদা নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে, একটু রেসপেক্ট করে সামনে দিই, বা এরকম কিছু হবে না। তো এইটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে? তো দর্শক, খবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 8 নেতাকে দলটির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যে রুমিন ফারহানা কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে, কত ন্যারেটিভ, এবং জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট 71 অমুক তমুক নারী প্রশ্ন, এগুলো তো রুমিন ফারহানাই করেছেন। পিনাকি ভট্টাচার্য সফল, রুমিন ফারহানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভিজম করেছেন। এখন রুমিন ফারহানা বিএনপি থেকে নাই হয়ে গেছে এবং বলছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করছি। আমি বলছি যে আল্লাহর ইচ্ছায় এইভাবেই বিএনপি পরাজিত হবে। তো দর্শক, তাও খালেদা জিয়ার মৃত্যু দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার, এটা কষ্টের। এটা আমি ভালোভাবে দেখছি না, এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না। এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে বিষয়ে জানানো হয়। রুহুল কবির রিজভী খালেদা জিয়ার জন্য শোক জানাতে যায়নি নাকি, বা শোক জানায়নি?
তিনি এই বহিষ্কারাদেশ স্বাক্ষর করেন বসে বসে, শোক কোথায়? সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, অফিসিয়াল কোনো পেপার সাইন টিন করা হবে না খালেদা জিয়ার মৃত্যুর পর, এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ 7 দিন বাদ দিলাম, তারা শোক পালন করবে 7 দিন, আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত ধরলাম, অথচ তার মধ্যেই বহিষ্কারাদেশ সাইন করে। ইটস ভেরি ব্যাড এক্সাম্পল। এবং নিষ্ঠুরতা এটা, তাদের হৃদয় গলে না। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না, হৃদয় কাঁপে না, কষ্ট পায় না, মনে মনে স্বাভাবিকভাবেই চলছে। এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন। এই হাসান মামুন হচ্ছে ভিপি নুরের বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন, সে আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা, আজকে সেও নাই, বহিষ্কার। সিলেট জেলা বিএনপি সভাপতি মামুনুর রশিদ, চাকসু মাহমুদ, অত্যন্ত জনপ্রিয় নেতা। এবং এগুলো কিন্তু ওই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা, এবং ভিপি নুরদের মতো নেতাদের নেওয়ার কারণে, এর সাধ্যের নিতে যাওয়ার কারণে দিন শেষে এরাই জিতে আসবে দেখবেন। ও ব্রাহ্মণবাড়ী জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সকল পর্যায় থেকে বহিষ্কার করা হলো। এর মধ্য দিয়ে বিএনপি রাজনীতিতে একটা নেতিবাচক বার্তা দিল, এবং খালেদা জিয়ার শোকের সাথে এ ধরনের ঘটনা যায় না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আপনারা জানাবেন কি বলতে চান। আপনারা কি মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কি ঠিক বলেছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানা যেই হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে যে কথাগুলো বলল, সেটা নিয়ে আপনাদের কি মনে হয়? মানে অনেকে বলা বলি করছে ওনাদের মতো নেত্রীদের কারণে বিএনপি টিকেছিল, এবং তাদেরকে মূল্যায়ন না করে সব হাইব্রিড নেতাদেরকে দলে এনে দলের ত্যাগী নেতা নেত্রীদের সরিয়ে বিএনপি অনেক বড় ভুল করেছে। আসলে কি তাই? আপনারাও কি একই বিষয় মনে করেন? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাগুলো বলেছে সঠিক বলেছে, ঠিক বলেছে? এবং আপনারা কি মনে করেন যে বিএনপি কি ব্যারিস্টার রুমিন ফারহানাকে যথাযথ মূল্যায়ন করতে পারেননি? ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করে বিএনপি কি ভুল করেছে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না আপনারা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, এখানেই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।